ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ধ্বংসকারী ইসরায়েল এত শক্তি কোথা থেকে অর্জন করলো? ইসরায়েল নিজেই বা কীভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হলো? কী ছিল মোসাদের সেই টপ সিক্রেট মিশনটি? ঠিক কোন অভিযানের মাধ্যমে ফ্রান্স থেকে পারমাণবিক প্রযুক্তি এবং আমেরিকা থেকে ইউরেনিয়াম রাতারাতি চুরি হয়ে গেল আর কেউ তা জানতেও পারেনি? কী ছিল ইসরায়েলের বেগিন ডক্ট্রিন, যা ইসরায়েলের প্রতিটি শত্রু দেশের জন্য এক অশনি সংকেত হয়ে দেখা দিয়েছিল? কেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের কোনো দেশকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয় না? ইসরায়েলের কাছে 90টিরও বেশি পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও ইসরায়েল কেন তার নিউক্লিয়ার ওপ্যাসিটি বা পারমাণবিক অস্বচ্ছতা নীতিকে বজায় রেখেছে? ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ধূর্ত পারমাণবিক চুরি কিভাবে ঘটল, যা আমেরিকার নিরাপত্তা সংস্থা FBI এবং CIA-কে রীতিমতো হতবাক করে দিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিস্তীর্ণ মরুভূমির মধ্যে অবস্থিত একটি ছোট্ট দেশ কিভাবে তার ধ্বংসের ছাই থেকে উঠে এসে এমন শক্তি অর্জন করলো যে আজ পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য কায়েম করছে? ইতিহাসে এমন কিছু গল্প আছে যা প্রমাণ করে যে একটি সম্প্রদায়ের অস্তিত্বের ওপর যখন কোনো ধরনের হুমকি ঘনিয়ে আসে তখন সে নিজেকে রক্ষা করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। এই গল্পটিও এমনই একটি দৃঢ় সংকল্প এবং আবেগের গল্প, একটি ছোট্ট দেশের গল্প যা জন্মের পর থেকে ক্ষুধার্ত হায়েনার মতো শত্রু দেশ দ্বারা বেষ্টিত ছিল। এটি এমন একটি দেশ যার না ছিল কোনো প্রাকৃতিক সম্পদ, না ছিল কোনো শিল্প স্থাপনা এবং না ছিল কোনো বৃহৎ সামরিক ঐতিহ্য। তার একটাই শক্তি ছিল বেঁচে থাকার অদম্য ইচ্ছে শক্তি আর কখনো অসহায় না হওয়ার দৃঢ় সংকল্প। এই সংকল্প থেকেই এমন একটি মিশনের জন্ম হয়েছিল যা কয়েক দশক ধরে বিশ্বের কাছে গোপন ছিল। এটি ছিল একটি গোপন অভিযান যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলিও সময় মতো শনাক্ত করতে পারেনি। এটি এমন একটি দেশের গল্প যারা বিজ্ঞান, গুপ্তচর বৃত্তি, প্রতারণা এবং দুঃসাহসের জোরেই সেই বিপজ্জনক অস্ত্রটিকে অর্জন করেছিল, যা ইহুদিদের জন্য একটি ছোট্ট ভূখণ্ডে একটি নিশ্চিত নিরাপদ বলয় তৈরি করেছিল। আজকের ভিডিওতে আমরা ইসরায়েলের সেই ভয়াবহ রোমাঞ্চকর অভিযান সম্পর্কে জানব, যা বিশ্বের গুপ্তচর বৃত্তির ইতিহাসে একটি জীবন্ত উদাহরণ। এই গল্পটি শুরু হয় একটি সিদ্ধান্তের মাধ্যমে। ইহুদিদের এমন একটি বিপজ্জনক সংকল্প ছিল যেখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে, ইহুদিদের এই ভূমিতে ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের পারমাণবিক অস্ত্র তৈরির অধিকার নেই। আর যদি কোনো দেশ এমন কিছু করার কথা ভাবে তাহলে ইসরায়েল সেই দেশের মহান উচ্চাকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। আর এর জন্য ইসরায়েল যে কোনো মূল্য দিতে রাজি ছিল। এই সংকল্পটিকে বলা হয় দ্য বেগিন ডক্ট্রিন বা বেগিনের মতবাদ। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী মানাচেম বেগিনের নামে নামকরণ করা এই প্রস্তাবটি কোনো খালি হুমকি ছিল না, বরং এটি ছিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তার একটি অগ্নিপ্রাচীর, যা এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র অতিক্রম করার সাহস পায়নি। এগুলি শুধু কথার কথাই ছিল না, বরং ইতিহাস তার সাক্ষী ছিল। যখন 1981-এর 7 জুন ইরাকে পরিচালিত হয়েছিল অপারেশন অপেরা বা অপারেশন ব্যাবিলন, ইসরায়েলি বিমান বাহিনী প্রায় 1000 কিলোমিটারের বিপজ্জনক যাত্রা অতিক্রম করে ইরাকের ওসিরাক পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় এবং মরুভূমির শুকনো বালিয়াড়িতে সাদ্দাম হোসেনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে প্রায় ধ্বংস করে দেয়। এবং এরকমই আরও একটি সিক্রেট অভিযান চালানো হয় যখন 2007-এ ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন অর্চার্ড শুরু করে এবং সিরিয়ার পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর এই উদ্দেশ্যেই গত কয়েক বছর ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে রহস্যজনকভাবে আক্রমণ করা হয় এবং ইরানের শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে। এছাড়া 2010-এ স্টাক্সনেটের মতো ডেডলি ভাইরাসের মাধ্যমে ইরানের সবচেয়ে নিরাপদ কম্পিউটারগুলিতে একটি সাইবার আক্রমণ ঘটানো হয় এবং এই ঘটনাগুলি ছিল বেগিন ডক্ট্রিনের একটি মারাত্মক প্রভাব।
কিন্তু এখানে সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাস এটাই যে যে দেশটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিকে পারমাণবিক শক্তিধর হতে বাধা দিচ্ছে সে নিজেই গত 50 বছর ধরে পারমাণবিক শক্তির অধিকারী। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল কিভাবে পারমাণবিক শক্তিধর হিসেবে আবির্ভূত হলো? যখন সারা বিশ্বের দৃষ্টি ইসরায়েলের দিকে, তখন ইসরায়েলের মতো একটি ছোট্ট দেশ কিভাবে এই অসম্ভব কাজটিকে সম্ভব করতে সক্ষম হলো? গল্পটি শুরু হয়েছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন 1948-এ ইসরায়েল নামে একটি ছোট্ট ইহুদি রাষ্ট্রের আবির্ভাব ঘটে। ইসরায়েলকে তার সূচনা লগ্ন থেকেই আরব দেশগুলির সাথে সংঘাতের মুখোমুখি হতে হয়েছে, যার ঘোর সাক্ষী ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়েন। বেন গুরিয়েন ইসরায়েলের একজন দূরদর্শী নেতাই ছিলেন না, তিনি ছিলেন এক্সট্রিম জায়নিস্ট বা চরম ইহুদিবাদী এবং জাতীয়তাবাদ দ্বারা চালিত একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক। ডেভিড বেন গুরিয়েন নিজের চোখে ইহুদিদের ধ্বংসলীলা দেখেছিলেন এবং ইতিহাসের পুনরাবৃত্তি না হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। বেন গুরিয়েনই প্রথম ব্যক্তি ছিলেন যিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে ইহুদিদের কোনো জাতিগত বিপর্যয় ছাড়া যদি বাঁচতে হয় তাহলে প্রচলিত অস্ত্র মানে কনভেনশনাল ওয়েপন্সের উপর নির্ভর করাই যথেষ্ট নয়। বেন গুরিয়েন এমন একটি চূড়ান্ত নিশ্চয়তা বা ফাইনাল গ্যারান্টি চেয়েছিলেন যার উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে কোনো শত্রু দেশ ইসরায়েলকে ধ্বংস করার কথা ভাবতেও পারবে না। ইসরায়েলি আমেরিকান ইতিহাসবিদ অ্যাভনার কোহেন তার গোস্ট কেপ্ট সিক্রেট বইতে লিখেছেন যে বেন গুরিয়েন পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পাগলের মতো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। বেন গুরিয়েন ঘোষণা করেছিলেন যে আইনস্টাইন, ওপেনহাইমার এবং টেইলর এরা প্রত্যেকেই ছিলেন ইহুদি এবং তারা আমেরিকার জন্য যা করেছিল ইসরায়েলি বিজ্ঞানীরা ইসরায়েলের জন্য তাই করবেন। এবং এটি কেবল একটি ঘোষণাই ছিল না, বরং ছিল ইসরায়েলের নিউক্লিয়ার মিশনের সূচনা। 1952 সালে ইসরায়েলি অ্যাটমিক এনার্জি কমিশন প্রতিষ্ঠিত হয় এবং ইউরোপ ও আমেরিকায় প্রশিক্ষিত সেরা ইসরায়েলি বিজ্ঞানীদের এই কাজের জন্য নিয়োগ করা হয়। কিন্তু শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকলেই কিছু হয় না, তা বাস্তবায়নের জন্য সম্পদের প্রয়োজন হয়। কিন্তু তখন ইসরায়েলের মতো একটি নতুন দেশে না ছিল শিল্প কারখানা, না ছিল কাঁচামালের রসদ, না ছিল কোনো পারমাণবিক প্রযুক্তি। থাকার মধ্যে শুধুই ছিল জিউসদের স্ট্রং উইল পাওয়ার এবং ইনডমিটেবল ডিটারমিনেশন। এবং এই জায়গা থেকেই শুরু হয় আন্তর্জাতিক সহায়তা এবং গুপ্তচর বৃত্তি অভিযান, যা আজ ইসরায়েলের অস্তিত্বের একমাত্র কারণ। প্রথমত ইসরায়েল তার পুরনো মিত্র আমেরিকাকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহের জন্য অনুরোধ করেছিল, কিন্তু আমেরিকা সেই সময় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এড়াতে ইসরায়েলকে প্রত্যাখ্যান করেছিল। তারপর ইসরায়েল এমন একটি দেশের দিকে সাহায্যের হাত বাড়ায় যার সাথে ইসরায়েলের একটি বিশেষ সম্পর্ক ছিল এবং এই দেশটি ছিল ফ্রান্স। 1956 সালের সুয়েজ ক্যানেল কনফ্লিক্টের সময় ফ্রান্স ইসরায়েলের কাছ থেকে নিঃশর্ত সাহায্য পেয়ে থাকে এবং ফ্রান্সও ইসরায়েলের এই ঋণ শোধ করার সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। তাছাড়া নর্থ আফ্রিকায় উপনিবেশগুলিকে রক্ষা করার জন্য ফ্রান্স ইসরায়েলের কাছ থেকে বেশ কিছু ইন্টেলিজেন্ট ইনপুটও পেয়েছিল। ডিমোনা পারমাণবিক স্থাপনার কাজ এত দ্রুত এগোতে থাকে যে এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে চলেছিল। এই পারমাণবিক স্থাপনাটি সারা বিশ্বের নজর থেকে গোপনে রাখার জন্য এটিকে টেক্সটাইল মিল হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই ডিমোনা পারমাণবিক কেন্দ্রে সবকিছু পরিকল্পনা অনুসারেই চলছিল, কিন্তু হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা যা সবকিছু বদলে দেয়। 1958-এর শেষের দিকে ফ্রান্সের সাধারণ নির্বাচনের পর সরকার পরিবর্তন হয় এবং চার্লস ডি গল ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতায় আসার সাথে সাথেই ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ডি গল ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যে পারমাণবিক চুক্তিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইসরায়েল যদি আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের সামনে ডিমোনা নিউক্লিয়ার প্ল্যান্টকে ডিক্লাসিফাই না করে তাহলে ফ্রান্স ইসরায়েলকে ইউরেনিয়াম সরবরাহ বন্ধ করে দেবে। ফ্রান্সের এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা ছিল এবং ইসরায়েলের নিউক্লিয়ার অ্যাম্বিশন শুরু হওয়ার আগেই প্রায় বন্ধ হতে বসেছিল। আর এই সময় ইসরায়েল তার তথাকথিত গুপ্তচর বৃত্তির পথকে বেছে নেয়, যা পরবর্তীকালে ইসরায়েলের একটি সিগনেচার আইডেন্টিটি হয়ে ওঠে। সোজা পথে কাজ না হওয়ায় ইসরায়েল এক গোপনীয়তা এবং প্রতারণার পথকেই বেছে নেয়। আর এই সময় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এন্ট্রি হয়। ইসরায়েলের সিদ্ধান্ত এটাই ছিল যে প্রযুক্তি এবং সরঞ্জাম যদি বৈধভাবে না পাওয়া যায় তখন তা অর্জনের জন্য অবৈধ রাস্তাকে বেছে নিতে হবে। তার যতটাই ঝুঁকিপূর্ণ হোক না কেন ইসরায়েল তার সিদ্ধান্তে অটল থাকবে। আর এই কাজের জন্য ইসরায়েলের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা লাকামকে সক্রিয় করা হয়েছিল। ব্যুরো ফর সায়েন্টিফিক রিলেশন নামে পরিচিত লাকাম মূলত বৈজ্ঞানিক
এবং প্রযুক্তিগত গুপ্তচর বৃত্তির জন্য তৈরি করা হয়েছিল, যার প্রাথমিক কাজ ছিল বিদেশি উৎস থেকে গোপনে পারমাণবিক তথ্য এবং প্রযুক্তিকে সংগ্রহ করা বা চুরি করা। এই সময় মোসাদ ইউরোপ এবং আমেরিকাতে ছড়িয়ে থাকা তার স্পাই এজেন্টস এবং ইহুদি সম্প্রদায়ের দক্ষ সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ারদের নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করতে থাকে। আমেরিকার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট সেইমুর হার্স তার বই স্যামসন অপশনে প্রকাশ করেছেন যে মোসাদের এজেন্টরা আমেরিকায় বসবাসকারী ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞানীদের মাধ্যমে আমেরিকান পারমাণবিক স্থাপনা থেকে ক্লাসিফাইড ডেটা এবং ডিজাইন চুরি করার একটি সফলতম গোপন পরিকল্পনা করে এবং এই পরিকল্পনাতে ইসরায়েল আশ্চর্যজনকভাবে সাফল্য লাভ করে। ইতিমধ্যে ইসরায়েল ফ্রান্স থেকে প্রাপ্ত অসম্পূর্ণ পারমাণবিক চুল্লির নকশার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চুরি করা ডিজাইন একীভূত করে নিউক্লিয়ার রিয়েক্টরের একটি কমপ্লিট ডিজাইন তৈরি করে। এরপর ইসরায়েলকে আর ফ্রান্সের দ্বারস্থ হতে হয়নি, কারণ ইসরায়েল নিজেই তার নিউক্লিয়ার ফ্যাসিলিটির ডিজাইনকে রিক্রিয়েট করে ফেলে প্রতারণা এবং গুপ্তচর বৃত্তির ওপর ভিত্তি করে। ইতিমধ্যে ইসরায়েল প্রযুক্তি এবং ডিজাইন হাতে পেলেও নিউক্লিয়ার বোম বানানোর জন্য সবথেকে যে ইম্পর্টেন্ট এলিমেন্টটি দরকার ছিল তা অ্যাভেলেবেল ছিল না ইসরায়েলের কাছে, এবং সেটি হলো ইউরেনিয়াম। ইসরায়েলের দরকার ছিল হাইলি এনরিচড ইউরেনিয়াম, যা বোম বানানোর জন্য ইন্ধনের কাজ করে, এবং ইসরায়েলে এই ইউরেনিয়াম ন্যাচারালভাবে পাওয়া যায় না। এবং এখানেই ইন্টেলিজেন্ট এজেন্সি মোসাদ এবং লাকাম ইতিহাসের সবথেকে বৃহৎ গুপ্ত এবং এক নির্ভীক ইন্টেলিজেন্ট অপারেশনকে পরিচালনা করেছিল, যা নিউম্যাক্স স্ক্যান্ডেল নামে পরিচিত। ঘটনাটি ঘটে 1960-এর দশকের মাঝামাঝি সময়ে। আমেরিকার পেনসিলভেনিয়ার অ্যাপোলোতে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশন নামে একটি নিউক্লিয়ার ফুয়েল ফ্যাব্রিকেশন কোম্পানি ছিল। নিউম্যাক নামে পরিচিত এই কোম্পানিটি মার্কিন নৌবাহিনীর জন্য পারমাণবিক জ্বালানি তৈরি করত। হঠাৎ করেই আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং আমেরিকার অ্যাটমিক এনার্জি কমিশন পেনসিলভেনিয়ার নিউম্যাক প্ল্যান্ট থেকে প্রায় 200 থেকে 600 পাউন্ড হাইলি এনরিচড ইউরেনিয়ামের অনুপস্থিতি লক্ষ্য করে। এটা কোনো ছোটোখাটো ঘটনা ছিল না, কারণ এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কয়েক ডজন পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ছিল। এই ঘটনায় সমগ্র আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা হতবাক হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে ইনভেস্টিগেশন চলতে থাকে, কিন্তু হারিয়ে যাওয়া ইউরেনিয়ামের কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে 2014-এর বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের একটি প্রতিবেদনে যখন FBI এবং CIA-এর কিছু ডিক্লাসিফাইড ডকুমেন্টস প্রকাশ করা হয়, তখন পুরো আমেরিকান নিরাপত্তা সংস্থা হতবাক এবং স্তম্ভিত হয়ে পড়ে। 1969 সালের 19 জুলাই আমেরিকান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঙ্গার তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের কাছে একটি স্মারকলিপি পাঠান, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ইউরেনিয়াম 235 ফিশাল ম্যাটেরিয়ালস নিউম্যাক প্ল্যান্ট থেকে উধাও হয়ে গিয়েছিল, এবং এই উপাদানটি ইসরায়েলি সংস্থা দ্বারাও অত্যন্ত গোপনে চুরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এই ঘটনার পর সমস্ত সন্দেহ নিউম্যাকের মালিক জালমন সাফিরোর ওপর পড়ে, কারণ জালমন সাফিরো ছিলেন একজন ইহুদিবাদী এবং ইসরায়েলের কট্টর সমর্থক। মনে করা হয় যে ইসরায়েলি এজেন্সি মোসাদের সাথে জালমন সাফিরোর ক্রমাগত যোগসাজশী মোসাদকে গোপনে ইউরেনিয়াম চুরি করতে সাহায্য করেছিল। ইসরায়েলের এই গোপন অভিযানটি মার্কিন পারমাণবিক নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লজ্জাজনক অধ্যায় ছিল, যা আমেরিকার নাকের ডগায় সংঘটিত হয়েছিল এবং আমেরিকা বিশ্বে অপমানিত হওয়ার ভয়ে কিছুই করতে পারেনি। শুধু পেনসিলভেনিয়ার নিউম্যাক নয়, সংবেদনশীল উপকরণ কেনার জন্য ইসরায়েল সারা বিশ্বে জাল বিস্তার করেছিল। মোসাদ ইউরোপ ও আমেরিকায় বেশ কয়েকটি ফ্রন্ট কোম্পানিও স্থাপন করেছিল। এই কোম্পানিগুলি কাগজে কলমে সাধারণ মেশিনারি, টেক্সটাইলস এবং কেমিক্যালের বিজনেস করলেও আসলে এই কোম্পানিগুলি ইসরায়েলের ডিমোনা প্ল্যান্টের জন্য ইউরেনিয়াম সহ হেভি ওয়াটার, বিশেষ ধাতু এবং দ্বৈত ব্যবহার প্রযুক্তি সংগ্রহ করে ইসরায়েলের চোরাচালান করত। ইসরায়েল বেসড ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট এক্সপোর্ট কর্পোরেশনের মতো একটি কোম্পানি এই ধরনের কাজের জন্যই তৈরি করা হয়েছিল। এই কোম্পানিটি বেসামরিক শিল্পের অধীনে পরিচালিত হতো, যা এটিকে আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রণ এবং তদন্ত থেকে রক্ষা করতে সক্ষম করে। এটি এতটাই জটিল এবং গোপন নেটওয়ার্ক ছিল, যে কোনো দেশের গোয়েন্দা সংস্থার পক্ষে এটি ভেদ করা অসম্ভব ছিল। এভাবেই ইসরায়েল একটু একটু করে সারা বিশ্বকে বোকা বানিয়ে নীরবে তার নিউক্লিয়ার মিশনকে সম্পন্ন করেছিল। দক্ষিণ ইসরায়েলের শুকনো পাথুরে এবং বালুকাময় ভূখণ্ডে অবস্থিত ডিমোনা নিউক্লিয়ার প্ল্যান্ট, যা বিশ্বের কাছে একটি টেক্সটাইল মিল হিসেবে পরিচিত ছিল। ইসরায়েলের সায়েন্টিস্টরা দিনরাত এক করে তাদের পারমাণবিক স্বপ্নকে বাস্তব। ফ্রান্স থেকে প্রাপ্ত প্রাথমিক প্রযুক্তি, আমেরিকা থেকে চুরি করা ডিজাইন এবং নিউম্যাক থেকে পাচার করা ইউরেনিয়াম উপকরণের সাহায্যে
ইসরায়েল অবশেষে সেই অসম্ভব কাজটি করে দেখালো, যা বিশ্বের কোনো দেশ কল্পনাও করতে পারেনি। 1966 সালে 6 ডে ওয়ারের ঠিক আগে ইসরায়েল তার প্রথম ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়াটি সাফল্যের সাথে অর্জন করে। ইসরায়েল অফিসিয়ালি কোনো পারমাণবিক পরীক্ষা করেনি, কোনো ঘোষণা করেনি, এমনকি পারমাণবিক শক্তি অর্জন করার উল্লাসে কোনো সেলিব্রেশনও করেনি, বরং সব কিছু রহস্যে আবৃত, গোপনে পর্দার আড়াল থেকে করে এসেছে। ইসরায়েল একটি অত্যন্ত অদ্ভুত এবং ধূর্ত নীতি অনুসরণ করে এসেছে, যাকে বলা হয় নিউক্লিয়ার ওপ্যাসিটি, বা হিব্রু ভাষায় যার নাম হলো অ্যামিমুট। পারমাণবিক অস্পষ্টতা এবং গোপনীয়তা বজায় রাখাই যার উদ্দেশ্য ছিল। এই নীতির কারণেই ইসরায়েল কখনোই স্বীকার করে না যে তার কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, আবার কখনো অস্বীকারও করেনি। ইসরায়েল শুধুই নীরব থেকেছে, এবং এই নীরবতাই হলো ইসরায়েলের সবথেকে ঘাতক সাইকোলজিক্যাল ওয়েপেন। শত্রুকে সবসময় অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে রাখাই হলো ইসরায়েলের একমাত্র লক্ষ্য। শত্রুরা হয়তো জানে যে ইসরায়েলের কাছে কিছু মারাত্মক অস্ত্র রয়েছে, কিন্তু এটা কখনোই জানে না যে ইসরায়েল কখন, কোথায় এবং কিভাবে সেই সব অস্ত্রের ব্যবহার করবে। বিশ্বকে পারমাণবিক অস্বচ্ছতার এই মায়াজালে আবদ্ধ করে রাখাই ছিল ইসরায়েলের রাজনৈতিক বিচক্ষণতার এক ক্ষুরধার প্রতিফলন, এবং এই মনস্তাত্ত্বিক আধিপত্য ইসরায়েলকে তার শত্রুদের থেকে কয়েক ধাপ এগিয়ে রেখেছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যখন ইসরায়েল এরকম একটি গোপন চালাকিপূর্ণ ট্যাকটিক্যাল গেম খেলছিল, তখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত কি করছিল? ভারত কি ইসরায়েলের এই গেম প্ল্যানের সাথে যুক্ত ছিল? ইসরায়েলের পারমাণবিক পরিকল্পনায় ভারতের কোনো অবদান ছিল না। সেই সময় ভারত ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও ছিল না, কিন্তু একই সময়ে ভারতেও একটি সমান্তরাল ঘটনা শুরু হয়েছিল, এবং সেই ঘটনাটি ইসরায়েলের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। একদিকে যখন ইসরায়েল নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য গুপ্তচর বৃত্তি এবং গোপন অভিযানকেই একমাত্র মাধ্যম হিসেবে বেছে নেয়, অন্যদিকে ভারত যুদ্ধ এবং প্রাকৃতিক খরার মতো চ্যালেঞ্জের মধ্যেও অর্থনৈতিক উন্নয়নের প্রতি মনোনিবেশ করেছিল, এবং মহান বৈজ্ঞানিক হোমি ভাবার নেতৃত্বে আত্মনির্ভরতা এবং আত্মসম্মানের রাস্তাকেই বেছে নেয়। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই ছিল যে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন 3 জন ইহুদি বিজ্ঞানীর কথা গর্বের সাথে উল্লেখ করেছিলেন, একই সময়ে ভারতেও 3 জন বিজ্ঞানী ছিলেন, যেমন হোমি ভাবা, বিক্রম সারাভাই এবং ডক্টর স্বামীনাথন, যারা মহাকাশ অনুসন্ধান, পারমাণবিক গবেষণা এবং কৃষি বিপ্লবের মতো বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ভারত সততার পথ বেছে নিয়েছিল। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ভারত পারমাণবিক শক্তিকে বিকাশ করেছিল, এবং 1974-এ স্মাইলিং বুদ্ধা নামে ভারত তার প্রথম সফল পরমাণু পরীক্ষা করে সারা বিশ্বকে অবাক করে দেয়। ভারতের বার্তা এটাই ছিল যে ভারতবর্ষ একটি পরমাণু শক্তিধর দেশ, কিন্তু ভারতের উদ্দেশ্যে কখনোই ব্ল্যাকমেল বা ধ্বংস ছিল না, বরং সেলফ ডিটারেন্স এবং এনার্জি সিকিউরিটি ছিল একমাত্র লক্ষ্য। তাই যেখানে ইসরায়েলের গল্পটি ছিল একটি অন্ধকার জগতের স্পাই থ্রিলারের মতো, সেখানে ভারতের গল্পটি হলো স্বনির্ভরতা, জাতীয় গৌরব এবং শান্তিপূর্ণ শক্তির উদাহরণ। উভয় দেশই তাদের চাহিদা এবং নীতি অনুসারে পথ বেছে নিয়েছিল। 2025-এ ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ। ইসরায়েলের 90টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্থায়ী প্রতিরক্ষা গ্যারান্টি প্রদান করে, এবং আজও বেগিন ডক্ট্রিন ইসরায়েলি পররাষ্ট্রনীতির মেরুদণ্ড হিসেবে রয়ে গেছে। ইরানের সাথে ইসরায়েলের কয়েক দশক ধরে চলমান সংঘাত এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষারই একটি প্রতিফলন। কিন্তু এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, ইহুদিদের অস্তিত্ব রক্ষার জন্য ইসরায়েলের কি এই পদক্ষেপ ন্যায্য ছিল? শত্রু দ্বারা বেষ্টিত হয়ে থাকার কারণেও কি কোনো দেশের পারমাণবিক অস্ত্র তৈরির অধিকার রয়েছে? এবং ফাইনালি, ভবিষ্যতে ক্রমবর্ধমান বিপদের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ কি তার পরমাণু হাতিয়ার ব্যবহারের ক্ষেত্রে নো ফার্স্ট ইউজ পলিসিকে ছেড়ে অফেন্সিভ পলিসিকে গ্রহণ করবে? আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।